এখন সংস্কার প্রস্তাবগুলো যত দ্রুত বাস্তবায়ন করা যায় সেই দিকে ঐক্যমত্য কমিশনের হাঁটার দরকার। এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে, কিছু অধ্যাদেশের মাধ্যমে, কিছু পার্লামেন্ট লাগবে। আমরা মনে করি যে এটাকে জুলাই সনদ না বলে, যেমন ধরেন 20 বছর পরে বা 15 বছর পরে যদি ক্ষমতার বিপরীত একটা চিত্র তৈরি হয়, জানি না জুলাই সনদকে কেউ আবার চেঞ্জ করে ফেলে কিনা, সো এটাকে একটা জাতীয় সনদ হিসেবে আখ্যায়িত করা যায় কিনা, এবং এটাকে একটা গণভিত্তি দেওয়ার জন্য একটা গণভোটের মাধ্যমেও গৃহীত করা যায় কিনা সেটা একটু চিন্তা করে দেখতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আমি পাবলিক মিটিং বলেছিলাম, আওয়ামী লীগ 28শে অক্টোবরের পরে 24-এ নির্বাচন করার জন্য বিরোধী দলের 32,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। আর এই সরকার 3200 উল্লেখযোগ্য আওয়ামী লীগ যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে নাই, বরঞ্চ শেখ হাসিনার 16 বছর গুম খুন এবং লুটপাটের অন্যতম সহযোগী জাতীয় পার্টির কার্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী পাহারা দেয়, এখন আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য খুবই উদ্বেগের। এই বিষয়ে আশা করি আপনারা পদক্ষেপ নেবেন। 3 নম্বর একটা বিষয় বলতে চাই যে, অনেকেই বলেছে নির্বাচনের বিষয়টা, এটা বাস্তব এবং এটা আপনারা সবাই জ্ঞানী মানুষ, আপনারা লক্ষ্য করতে পারছেন। শুরুর দিকে সরকারের প্রতি যে একচেটিয়া সমর্থন ছিল, কিছু উপদেষ্টাদের বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ডের কারণে সরকার একটা প্রশ্নের মুখে পড়েছে, সরকারের নিরপেক্ষতা নিয়ে একটু প্রশ্ন উঠছে। উপদেষ্টা পরিষদকে যদি ঢেলে সাজানো যায় সেটি ভাববেন। এবং মমিনুল হকের মতো আমিও বলতে চাই যে, ডিসেম্বরে হলে ভালো, ডিসেম্বরের আগে কেন নয়, এটি যদি বিবেচনা করেন এবং নির্বাচনের না নিয়ে সন্দেহ সংশয় কাটবেই না। সর্বশেষ বলতে চাই যে, আমার সহকর্মী এই 8-10 দিন আগে থাইল্যান্ড গিয়েছে, 9 মাস এখানে ধুকে ধুকে সে তার শরীরের অঙ্গ হাড়টা শুকিয়ে গেছে। এখানে ওইভাবে ট্রিটমেন্টের পরে তার ট্রিটমেন্ট দেওয়া হয় নাই, অবশ হয়ে গেছে শরীরে, তাকে 9 মাস লাগবে। অনেক ধন্যবাদ জনাব নুরুল হক। একটু বলতে হবে, এটা বলতে হবে। 9 মাস লেগেছে তাকে বাইরে পাঠাতে। যাদের বাইরে পাঠানো, কেন 9 মাস ধরে পাঠানো? আপনারা এই আহতদের চিকিৎসা ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হয়েছে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এইটা সামরিক বাহিনীকে দেন, ওরা খুব ভালোভাবে ট্যাকেল দিতে পারবে, সহায়তা এবং চিকিৎসা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা, ঐকমত্য কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত রাজনৈতিক সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানানোর জন্য বলা হয়েছে, আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা। আর অনেকে অনেক কথা বলে ফেলেছেন, আমার মনে হয় না যে আর বিস্তারিত কোনো কথা বলার সুযোগ আছে। আমরা ওই বিচার সংস্কার, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে সংস্কার প্রশ্নে যে ডিফারেন্স আছে সেটা গুরুত্ব পেতে পারে। সেগুলো নিয়ে জনমতেরও প্রশ্ন আছে, অনেক বিষয় ঐকমত্য হবে, বাকিটা জনমতের কাছে যেতে হবে, সেইটার জায়গাটা প্রাধান্যে আসবে। আর 2, নির্বাচনের পরিবেশ নিয়েও যে শঙ্কা আছে সেটাও আলোচনার মধ্যে আসবে তখন। এখন ডেট নিয়ে এমন একটা বিষয় তৈরি হয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আসতে পারছে না। আর জুলাই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার যে প্রশ্ন, সেইটা আসলে সেটারও একটা তারিখ আপনাদের ঠিক করা দরকার। সামনেই তো একটা তো মানে এইটা দীর্ঘকাল হচ্ছে না, সেই জায়গায় আপনারা নিশ্চয়ই একটা টার্গেট দেবেন। আর একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর কিভাবে পাবো জানি না। সেটা হচ্ছে যে 5টা কমিশনের রিপোর্ট নিয়ে আমরা মতামত দিচ্ছি, কিন্তু আরো 6টা কিংবা তদূর্ধ্ব কমিশন আছে, অনেক বিষয় কমিশন হয়নি। কিন্তু সেগুলোর রিপোর্ট কি আসলে রাজনৈতিক দলগুলো মতামত দিবে, নাকি ওইগুলো আসলে আপনারা কিভাবে বাস্তবায়নের চিন্তা করছেন, সেই বিষয়ে কোনো আসলে আমরা ধারণা পাইনি। আসসালামু আলাইকুম। উপস্থিত অন্তর্বর্তী সরকারের এবং ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর ইউনূস সাহেব এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ, ঐকমত্য কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যদি সরাসরি আলোচনা যাই, যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের একটা আশ্বাস দেওয়া হয়েছিল, এর আগে জানুয়ারির 15 তারিখের মধ্যে সেটি করার কথা ছিল, কিন্তু সেটি হয় নাই। সাম্প্রতিক আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সে আন্দোলনের প্রেক্ষিতে সরকার 30 কার্যদিবস ঘোষণা করেছিল। আমরা দেখছি অনেকগুলো কার্যদিবস হয়ে গেছে এবং সেই জুলাই ঘোষণাপত্রের জারি করার ক্ষেত্রে সরকার কি ধরনের উদ্যোগ নিয়েছে বা সেটি কবে হবে সেটা আমরা এখনো পরিষ্কার হতে পারি না। আমি আশা করব যে সরকার যে প্রতিশ্রুত সময়, সেই সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে জারি করবেন। আর দ্বিতীয়ত, জুলাই সনদের বিষয়টি এসেছে যে সংস্কারের ঐক্যমতের প্রেক্ষিতে
আমরা আশা করি যে এই জুলাই মাসের মধ্যেই 5ই আগস্টের আগেই জুলাই সনদ হয়ে যাবে এবং আমরা ঐক্যমতের ভিত্তিতেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্র কাঠামো বা সংস্কারের রূপরেখা কি সেটি জানতে পারবো। এখানে নির্বাচনের তারিখ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের দলীয় মত হচ্ছে যে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচন, সেটি গণপরিষদ নির্বাচনের কথা বলে আসছি। যদি জুলাই সনদ ঘোষণার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায় তাহলে আসলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে বলে আমরা মনে করি। কারণ নির্বাচনের তারিখ ঘোষণার সাথে রাজনৈতিক দল একে অন্যের প্রতিদ্বন্দ্বিতায় চলে যাবে এবং রাজনৈতিক পরিস্থিতি, মাঠ পর্যায়ের পরিস্থিতি, তৃণমূলের পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে এবং এই প্রশাসন কতটুকু নিরপেক্ষ থাকবে, সরকারের নিয়ন্ত্রণ থাকবে সেটি নিয়েও প্রশ্ন আছে। ফলে এই রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জনগণ ভোটাধিকারের জন্য লড়াই করেছে। আমরা 16 বছর অপেক্ষা করেছি, 10 মাস অপেক্ষা করেছি, আমরা আশা করি যে আরো 2 মাসও আমরা অপেক্ষা করতে পারবো। জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ রচনা করে ফেলা উচিত এবং জুলাই সনদ ঘোষণার পরে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া উচিত আমরা মনে করি। কারণ জনগণকেও আমাদের আশ্বস্ত করতে হবে, এই সরকারের দায়িত্ব যে ভবিষ্যৎ বাংলাদেশ, এই বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তনটা কি হবে, শাসন ব্যবস্থার পরিবর্তন কি হবে, কি কি মৌলিক সংস্কার হবে। তাই সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো যে জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদটি তৈরি করে এই জুলাই গণ অভ্যুত্থান আমরা উদযাপন করতে পারি এবং সেই উদযাপনের মধ্যে দিয়ে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা নির্বাচনের কথা বলতেছি, কিন্তু যদি নির্বাচন ব্যবস্থারও সংস্কার না হয়, ন্যূনতমভাবে নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেই প্রস্তাবনাগুলো যদি গৃহীত না হয়, নির্বাচন কমিশন যদি পুনর্গঠিত না হয়, তাহলে আমরা কিভাবে সেই নির্বাচন আসলে কন্ডাক্ট হবে। এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের সেই উদ্বেগ জানিয়েছি। সরকার সেইটি হয়তো বিবেচনা করবেন। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গভীর উদ্বেগের সাথে যে আমাদের নির্বাচন কবে হবে কি হবে না এবং রাজনীতির যে সামরিকীকরণ, সেটা থেকে কিন্তু আমাদের অনেক লড়াই করে বের হতে হয়েছে এবং এটা কোনো গণতান্ত্রিক চর্চা নয়। ফলে সেই বিষয়ে আমরা যাতে সচেতন থাকি এবং কোনো দলও সেটিকে সমর্থন করছে, এটি আমাদের গণতন্ত্রের জন্য অনেক উদ্বেগের। তো সেই বিষয়ে আমাদের জাতীয় ঐক্য আসলে আরো সংহত করা উচিত এবং আমরা যাতে আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে পারি সেই ধরনের আমাদের পরিবেশ তৈরি করা উচিত। আর আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার সহকর্মীবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি। এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না, কিন্তু সংস্কার কমিশনের যে গতি, সেই গতি নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট হতে পারিনি। কারণ এই সংস্কারের জন্য আমরাই প্রধান প্রবক্তা। আপনারা যদি সৌভাগ্যক্রমে দায়িত্ব গ্রহণ না করতেন, তাহলে যখনই ফেসিবাদের পতন হতো তখন আমাদের কমিটমেন্ট অনুসারে আমাদের যেতে হতো। এখানে 31 দফার নিয়ে আমি কথা বলবো না। আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা 31 দফার সাথে খুব একটা ম্যাচ করে নেই, তেমন না। তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন এবং যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা 3 দিন আলাপ করেছি অবিরত, বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে। এর আগে লিখিতভাবে জবাব দিয়েছি। আপনাদের সংক্ষিপ্ত ভার্সনের যেটা আপনারা স্প্রেডশিট বলেন, সেটার সাথে আমরা খুব একটা একমত হইনি, যেহেতু এখানে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল কিছু। তো যেভাবে আমরা জবাব দিয়েছি, ওখান থেকে আপনারা কম্পাইল করে আমাদেরকে জানাতে পারতেন যে এগুলো সবগুলো এই প্রভিশনগুলো আমরা একমত হতে পেরেছি বা অধিকাংশ দল একমত হয়েছে বা দ্বিমত হয়েছে। এখন জানি না আপনারা কি কি চিহ্নিত করে পরবর্তীতে কথা বলবেন। এমনিতে আলাপ আলোচনা জানতে পেরেছি কিছুটা আপনারা আইডেন্টিফাইড করেছেন যে মেজর ইস্যুসগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন। কিন্তু আমরা যেন একটা বিষয়ে একমত হই যে লেট আস এগ্রি টু ডিসএগ্রি অন সার্টেন পয়েন্টস, মেজর ইস্যুস, যেগুলো কখনোই হয়তো সবাই একমত হতে পারবেন না। যাই হোক, সংস্কার নিয়ে আর বেশি কথা বলবো না।
বললে রিয়াজ ভাই কষ্ট পাবে। তো দ্বিতীয় হচ্ছে, আমি এখানে প্রশংসা করতে আসিনি, আমরা এখানে আলোচনা করতে এসেছি। এখন আপনাদেরকে যে বিষয়গুলো বোঝাতে পারেনি অবিরত, তো সেটাকে আজকে বোঝাতে পারবো মনে হয় না। একটি কারণও নাই ডিসেম্বরের পরে নির্বাচন। আমরা কেন, কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই, কেন চাই, যৌক্তিকভাবে আমরা প্লেস করেছি, বহুবার প্লেস করেছি। এবং জাতির মধ্যে বিভিন্ন রকমের কনস্পিরেসির একটা সুযোগ নিচ্ছে কেউ কেউ, এবং বিভিন্ন রকমের অস্থিরতা সৃষ্টিরও পায় তারা আছে। সেটা আভ্যন্তরীণভাবেও আছে, বহির্বিশ্বরও আছে। অনেকে বক্তব্য রেখেছেন যে পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চাই। ওরা নির্বাচন চায় না বলে কি আমরা অনির্দিষ্টকাল নির্বাচন চাইবো না? তারা কেন নির্বাচন চায় সেটা তারা জানে। তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চাই। তা আপনারা তো কাউকে কাউকে এক্সক্লুড করেই দিয়েছেন, সুতরাং বোঝাই যায় তারা কে কি বলছে। কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চায় তখন তো আপনারা কিছু বলেন না। এবং দেশের অভ্যন্তরে এবং বাইরে বহু বিবৃতি আছে নির্বাচনে মানে চাওয়ার ব্যাপারে। তো সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে, আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী যুক্ত ছিল সেই আন্দোলনে, তাদের সবার পক্ষ থেকে আমরা বলেছি। কিন্তু দুঃখজনকভাবে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায়, ক্ষমা করবেন, এই বক্তব্য বোধহয় আমাদেরকে আহত করেছে। তো যাই হোক, আমরা সংস্কারের কথা বললে তো আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেই দিয়েছেন যে আইন মন্ত্রণালয়ের সংস্কার প্রায় শেষ, বাকিগুলো চলমান। শুধু ওখানে একটি বিষয় আছে যে কনস্টিটিউশনালিটি দেখা হয় নাই। প্রথম যে আইনটা, অধ্যাদেশটার কথা প্রথমে যেটা আপনি বললেন যে জাজেস রিক্রুটমেন্ট অর্ডিন্যান্স বোধহয় 2025 যেটা হয়েছে, এখানে এমনকি যে জাজেস রিক্রুটমেন্ট কাউন্সিল যেটা ফরমেশন হয়েছে সেটার কনস্টিটিউশনালিটি নাই। এই অধ্যাদেশটা চ্যালেঞ্জড হয়েছে এবং সেই রিটটা কোনো রকম একটা অবজারভেশন দিয়ে ডিসপোজ অফ করা হয়েছে। এখানে ম্যান্ডেটরি করা হয়েছে কাউন্সিলের রিকমেন্ডেশনস অন দি প্রেসিডেন্ট, যেটার কনস্টিটিউশনালিটি নাই। আর্টিকেল 95 এর সেকশন 1-2 সাথে এটা কন্ট্রাডিক্ট করে। তা আমরা চাই তো জুডিশিয়ারির একেবারে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, কিন্তু সেটা একটু কেয়ারফুলি এই অর্ডিন্যান্স আইনগুলো না করলে পরবর্তীতে কোয়েশ্চেন থাকবে এবং সেটা রেটিফিকেশনের জন্য পরে সমস্যা হবে। তো আরও 2-3টা আছে চ্যালেঞ্জ হয়েছে, ওখানে বোধহয় সেকশন 4, 5, 6 এবং 9 চ্যালেঞ্জ হয়েছে। এটা শোনা উচিত ছিল, ডিসপোজ অফ করলে ঠিক হতো। আর বিচারক নিয়োগ তো এটা পিয়ন নিয়োগ না, করা হবে কেন? জাস্টিস যেদিন থেকে নিয়োগ হবে সেদিন থেকেই অ্যাবাভ সেক্রেটারি, তো সুতরাং সেটা একটু ডিগনিটি রাখা উচিত বলে আমরা মনে করি। এনিওয়ে, এর বেশি বলবো না। আর যে সমস্ত অর্ডিন্যান্স নিয়ে আপনারা কথা বললেন, শুধু ল মিনিস্টার আছে বলে ল মিনিস্ট্রি কথা বললো, সমস্ত সংস্কারগুলোর যতগুলো এগ্রিড হয়েছে, বিশেষ করে ইলেকশন সিস্টেম সংক্রান্ত, কনস্টিটিউশন সহ ওখানে আইন আছে 12টা, কনস্টিটিউশন সহ 13টা। সেই আইনের মধ্যে যতগুলো সংস্কার প্রস্তাব হয়েছে 3 মাস আগে আমরা এগ্রিড হয়েছি। এটা এখানে বদিউল আলম মজুমদার সাহেব আছেন, ইচ্ছা করলে এর ভিতরে সেগুলো অর্ডিন্যান্স করা যেত, ছোটখাটো সমস্তগুলো অ্যাকসেপ্টিং দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা প্রয়োজন হবেও না। এটা করা যেত। আর অন্যান্য বিষয়ে জুডিশিয়ারির ক্ষেত্রে এবং প্রশাসনের ক্ষেত্রে, আপনার দুদকের ক্ষেত্রে, এটা তো বলতে গেলে অলমোস্ট সবাই এগ্রিড হয়েছে ম্যাক্সিমাম পয়েন্টে। 2-4টে যেটা হয়নি সেটা বাদ রাখতেন, তো সংস্কার তো শেষ। আর বিচার দৃশ্যমান হয়েছে। আর বিচারের মধ্যে কি কোনো রোডম্যাপ দেওয়া চায়? অনেকে বলেছেন বিচারে যদি রোডম্যাপ দিতে বলেন সেটা হবে ইনজাস্টিস, বিচারের রোডম্যাপ হবে না। বিচার শুরু হয়েছে, করার জন্য যা করা দরকার, ডিস্ট্রিক্ট সাপোর্ট, ইনকোয়ারি টিম বা প্রসিকিউশন টিম যা বাড়ানো দরকার, ট্রাইব্যুনাল বাড়ানো দরকার, যা কিছু সাপোর্ট দরকার সেটা সরকার করবে। আমাদের প্রয়োজন হলে আমরা কোঅপারেট করব, বিচার চলবে সেটার গতিতে।
এবং সেটা তো বিচার এখানে সমাপ্ত হইলেও পিল হবে, আর অনেক কিছু হবে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা জাতি অবশ্যই দেখতে চাচ্ছে বিফোর 5th আগস্ট অ্যাটলিস্ট একটা বিচার যেন মানুষ রায় দেখতে পায়। অবশ্যই এর মধ্যে কোনো জোরাজুরি জবরদস্তি নেই, কিন্তু এটা জাতির প্রত্যাশা। এখানে আপনার একটু প্রশংসা করি, এই যে মাননীয় আইন উপদেষ্টা হোক, আইসিটি ট্রাইব্যুনাল হোক, একটা কেস কয়েকজন আসামি সেটা আইডেন্টিফাইড করেছেন, ট্রায়ালটা খুব শীঘ্রই করা সম্ভব। এরকম আরো 1 to 10 পর্যন্ত করার জন্য আমি মাননীয় আইন উপদেষ্টাকে অনুরোধ করব। এগুলো প্রায়োরিটি, বাকিগুলো হবে। আমি কালকে ওখানে নিজে মামলা করতে যাব। আমার বিরুদ্ধে খুব কমপ্লেন উঠেছে আমি নাকি মামলা করছি, নাকের মধ্যে রহস্য আছে, সেজন্য কালকে যাব মামলা করতে। যাই হোক, সেগুলো পরে করলেও হবে। প্রায়োরিটি হচ্ছে এগুলো, মানুষ দেখতে চায়, জাতি দেখতে চায়। এবং আমরা যে কালকে দেখলাম সেটার প্রশংসা করি যে এইভাবেই যেন ট্রান্সপারেন্টলি পুরো জাতি ওপেন কোর্ট ট্রায়াল দেখতে পায়। এনিওয়ে, মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের উপরে আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমাদের চাইতে বেশি সাপোর্ট আপনাদেরকে আর কেউ দিয়েছে বলে আমি জানি না। আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। পুরো উপদেষ্টা মন্ডলীর কর্মকাণ্ডে কোনো কোনো সময় আমাদের মনে হয়েছে যেন আমরা অপোনেন্ট বা প্রতিপক্ষ, সেটা আমাদেরকে বুঝতে দেবেন না। আপনারা দয়া করে আদালতের রায় বাস্তবায়ন করে, যেখানে আইনের শাসন নাই, মানুষ যাতে মনে না করে যেখানে আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না, সেটা এখন দৃশ্যমান হচ্ছে। আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে, মানুষকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে। আমরা সেটা আপনার কাছে আশা করি না। এই দেশের মানুষ এই উপদেষ্টা মন্ডলীর কাছে নিরপেক্ষ আচরণ আশা করে, সেটা আপনাকে দেখতে হবে। আমরা যে শুধুই কমপ্লেনের বাস্কেট খুলে আপনার কাছে যাই তা নয়, সেটা আপনার হাতকে স্ট্রেনথেন করার জন্য যাই। এই জাতিকে বুঝাতে দিতে চাই যে আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি। আর সবসময় প্রশংসা নিয়ে যদি আপনার কাছে যাই, যে সমস্ত লোকজন উপদেষ্টা মন্ডলীর শুধু আপনাকে বাইরের দৃশ্য সম্পর্কে বলে না, শুধুমাত্র প্রশংসা করে, সরকার তো কয়েকবার দেখছি, বিরোধী দলও দেখছি, তারাই হচ্ছে সবচাইতে বেশি ক্ষতি করে সরকারের সমালোচনা যারা বেশি করে, আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে, ধরে দেবে, তারা আপনার বন্ধু। আমরা আপনার বন্ধু। আমরা হয়তো বাইরে আছি, কিন্তু সবচেয়ে বেশি আপনাকে সমর্থন করব। দয়া করে সবকিছু বিবেচনায় না করে একটা রোডম্যাপ দিবেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য, সেটা আমাদের দাবি। আর যদি কোনো যুক্তি থাকে তাহলে পরে আপনি সেটা জাতির কাছে উপস্থাপন করবেন এবং সেভাবে বলবেন। এখানে সবাই সেই কথাই বলেছে, যাতে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রেখে শক্তিতে পরিণত করে আগামী দিনেও আমরা একটা বাংলাদেশ, এমনভাবে কার্যকর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, যেখানে আমরা সবাই নিজেদের মধ্যে বিতর্ক করব, আমরা সবাই নিজেদের মধ্যে দ্বিমত হব, বহুমত হব, কিন্তু রাস্তা একটাতে এগিয়ে যাব। এটা যেন আমরা দেখতে পাই। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আহ্বান করার জন্য, আসার দাওয়াত দেওয়ার জন্য আমি মাননীয় উপদেষ্টাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানিয়ে আমি খুব সংক্ষেপে, যেহেতু বলতে হবে, খুব কাটকাট কিছু কথা বলতে হচ্ছে, ব্যাখ্যার তো দেওয়ার সুযোগ নেই। প্রথমে একটি বিষয় একটু জাতির কাছে ক্লিয়ার করতে হবে। আপনি জাতিকে বলছেন যে জুনে নির্বাচন হলে বড় সংস্কার হবে, ডিসেম্বর হলে ছোট হবে। এই ছোট এবং বড়কে যে একটা সংজ্ঞাটা মানুষ কিন্তু বোঝে না, মানুষ কনফিউশনে ভোগে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যদি জাতীয় ঐক্যমত্য করতে হয়, সংস্কার জাতীয় ঐক্যমত্য ছাড়া করা সম্ভব নয়। ফলে আমাদেরকে এমনভাবেই বার্তাগুলো বলতে হবে, শুধু মাননীয় উপদেষ্টা না, তার উপদেষ্টা পরিষদে যে সদস্য রয়েছেন তাদেরকে মিডিয়াতে বলেন, সামাজিক মাধ্যমে বলেন, এমনভাবেই কথাবার্তাগুলো বলা দরকার, সচেতন থাকা দরকার, যাতে জাতীয় ঐক্য কোনোভাবে বিনষ্ট না হয়, শান্তি এবং স্থিতি যাতে বিনষ্ট না হয়। এবং আমরা আমাদের কাজের এখতিয়ারের ক্ষেত্রে বা আপনাদের কাজের এখতিয়ারের বিচার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে গিয়েও নানান বিষয় রয়েছে, ভূ রাজনৈতিক বিষয় রয়েছে, বন্দরের বিষয় রয়েছে, করিডোরের বিষয় রয়েছে, যেগুলো শুধু বামপন্থী নয়। আজকে বামপন্থীরা এর বিরুদ্ধে বলছে না, কমিউনিস্টরা এর বিরুদ্ধে বলছে না। আজকে প্রায় সকল রাজনৈতিক দলই কিন্তু এই করিডোর প্রসঙ্গে, বন্দর প্রসঙ্গে সরকারের দৃষ্টির সাথে বা আপনার দৃষ্টিভঙ্গির সাথে ভিন্ন মত পোষণ করছে। ফলে বিতর্ক তৈরি হবে, সন্দেহ তৈরি হবে, অবিশ্বাস তৈরি হবে। এরকম কথা উদ্যোগ থেকে দূরে থাকা প্রয়োজন। এবং আমরা যেটা বলতে চাই, আমরা আগেও বলেছি যে হচ্ছে
আমরা খুব দ্রুত গণতান্ত্রিক বাংলাদেশ ধন্যবাদ, ডক্টর রুবেল। এবং গণতান্ত্রিক বাংলাদেশ ফিরবার জন্য জাতীয় নির্বাচন প্রয়োজন এবং প্রকৃত সংস্কারের জন্যই জাতীয় নির্বাচন প্রয়োজন। ধন্যবাদ। জাতীয় নির্বাচনের ধন্যবাদ। জন্য ভালো একটা সংস্কার প্রয়োজন। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমজনতার দলের সভাপতি জনাব মিয়া মশিউজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। খুব সংক্ষেপে আমি যেটা বলতে চাই যে একটা অনির্দিষ্ট যাত্রা মানুষকে অস্থির করে, সে যখন জানে না কোথায় যাবে, কখন পৌঁছাবে। আমাদের বর্তমান জাতীয় প্রেক্ষাপটে নির্বাচনটা এরকম একটা অনিশ্চিত যাত্রার মধ্যে পড়ে গেছে বলে আমি মনে করি। একটা তারিখ দেওয়া উচিত, অস্থিরতা সৃষ্টি না হয় মানুষের মনে। অনিশ্চয়তা যতক্ষণ থাকবে, অস্থিরতা ততক্ষণ কমানো সম্ভব না। আপনারা যদি চান যে এই দেশ স্থির থাকুক, কোনো অস্থিরতার সৃষ্টি না হোক, তাহলে আমাদের আগামী কর্মকাণ্ডগুলির জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। আমরা যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন আশা করছি। অনেক ধন্যবাদ জনাব মিয়া মশিউজ্জামান। একটা কথা বলি, আমি একটা চিঠি পেয়েছি আগামীকাল থেকে যে আলোচনা শুরু হবে সেখানে আমার দল থেকে একজন আসার জন্য। যেহেতু একটা আলোচনার বিষয়, আমাদের দলীয় ভাবেও কিছুটা আলোচনার দরকার হতে পারে এই সময়। আমি অনুরোধ করব অ্যাটলিস্ট 2 থেকে 3 জনকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার দল থেকে। আপনার অনুরোধটা আমরা শুনছি, কিন্তু যেহেতু এখানে এই হলে আলোচনা হবে এবং সকল দল একসঙ্গে আলোচনায় অংশ নেবে, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা বসার ব্যবস্থাটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। অনেক ধন্যবাদ। এটা নিয়ে আমরা Just আপনার সঙ্গে কথা একটা বলবো। কথা বলে এটা শেষ করব। আমি মনে করি এখন আমি এটা দাবি করব, কারণ আজকেও আমি চিঠি পেয়েছি আমার দল থেকে একজন আসার জন্য, অন্যান্য অনেক দলেরই একাধিক লোক আছেন এখানে। কাজে আমি এই দাবিটা করছি, বৈষম্য করবেন না। ধন্যবাদ।